জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে সরকার। সরকারের প্রতি সবার সমান অধিকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানালেন বাবা মায়ের সমাধিতে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে 180 দিনের রোডম্যাপ। প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। শুরু হলো সংযম সাধনার মাস পবিত্র রমজান। তারাবির নামাজে মুসল্লিদের ভিড়। প্রথম দিন থেকেই বন্ধ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে তার সরকার। বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছে, যারা দেয়নি কিংবা যারা ভোটই দেয়নি, সরকারের প্রতি সবার সমান অধিকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষার শহীদদের স্মরণ করেন বক্তব্যের শুরুতেই। আপামর জনগণকে অভিনন্দন জানান তিনি। কৃতজ্ঞতা জানান তাদের ওপর আস্থা রেখে সরকার গঠনের সুযোগ দেয়ায়। আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে রাষ্ট্র পরিচালনা করবে সরকার। বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছ্রতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ের কিংবা সমতলের প্রতিটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে যানজট নিয়ন্ত্রণ, রেলপথের উন্নতি, দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তির উন্নয়নের মতো বিষয়গুলো। দেশের প্রতিটি নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রীরা, জানান জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তারা। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়ন অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভা। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বুধবার বেলা 12টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন, তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়াও বিএনপি জোট থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, নুরুল হক সহ অন্যান্য প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। 180 দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সিকান্দার ইমানের রিপোর্ট। শপথ নেয়ার পরদিন বুধবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন 1 নম্বর ভবনের 3 তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের অফিস করেন। এরপরই একই ভবনের 3য় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের সেবক হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। বৈঠক শেষে মন্ত্রীরা জানান,
জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী যেন প্রত্যাশা পূরণ করতে পারেন সে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। জরুরি যে সমস্যাগুলিতে আমরা অ্যাড্রেস করতে চাই সেটা একটা সম্মানজনক জায়গাতে আনতে কমপক্ষে 180 দিন হলে সুবিধা হয়। সেই অনুযায়ী 180 দিনের একটা পরিকল্পনা আমাদের খসড়া আকারে তৈরি করা আছে, খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে। শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে, সেটা আমাদের জন্য একটা সম্ভাবনা, নতুন দ্বার উন্মোচন করতে পারে। আমাদের জায়গা থেকে এটিও বলেছি এবং তার জায়গা থেকে আরও কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন যেগুলো কাজের ক্ষেত্রে আমরা মেনে চলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যেন আমরা মনে রাখি এবং সেইভাবে যেন মন্ত্রণালয়গুলো কাজ করে। মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, সেহরি, ইফতার, তারাবিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। দুর্নীতিমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখা। দিজ আর দি প্রায়োরিটিস। নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া, সেটারও কিভাবে শুরু এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন এবং সবাই তার মতামত দিয়েছেন। রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, বাড়ি ফিরে যাওয়া, এসব নিয়ে যেসব সংকট সাধারণত তৈরি হয় সেগুলো যেন ঠিকঠাক মতো ফেস করা যায় সেগুলো। আর একটা কথা হয়েছে যে আমরা শর্ট টার্মে মানে 180 দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে, যেটা তার আগেই তৈরি করা ছিল, সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কি করতে যাচ্ছে। বিপুল ম্যান্ডেটের কথা স্মরণ করিয়ে দিয়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকারের কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আইনি কাঠামোর মধ্যে জনগণকে যতটুকু সেবা দেওয়া যায় ততটুকু করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। সচিবালয়ে তারা এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম নিজ নিজ মন্ত্রণালয়ে আসেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রণালয়ে তাদের স্বাগত জানান সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে সরকার, মূল লক্ষ্য জনগণের সেবা করা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে দেশকে বের করাই সরকারের মূল লক্ষ্য। আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন তিনি। এদিকে সবার জন্য আইনি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। আর তৃতীয় কথা হচ্ছে, এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হচ্ছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা ফুলফিল করব। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। জামায়াত ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ার করে দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেওয়া হবে না। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও প্রধান বিরোধী দলীয় নেতা হতে পারতেন না। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? জুলাইয়ের
আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। শুরু হলো পবিত্র মাহে রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের সংযম সাধনার মাস। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর কমিটির সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কুবাদ। রমজানে কালোবাজারি করে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান ধর্মমন্ত্রী। গেল বুধবার থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ও বিশ্বের আরও কয়েকটি দেশে রোজা শুরু হয়েছে। ইসলামী পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। ভোররাতে সেহরি খেয়ে প্রথম রোজা শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এশার নামাজের পর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের প্রতিটি মসজিদে মুসল্লিরা আদায় করেছেন তারাবির নামাজ। প্রথম তারাবিতে প্রতিটি মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল বেশ। বায়তুল মোকাররমে এশার জামায়াত শেষে রাত 8:15টায় শুরু হয় খতমে তারাবির নামাজ। ইসলামিক ফাউন্ডেশন এবারও সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবি নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে। প্রথম 6 দিনে 1.5 পারা করে মোট 9 পারা এবং পরবর্তী 21 দিনে 1 পারা করে তেলাওয়াতের মাধ্যমে খতমে তারাবি আদায়ের আহ্বান জানানো হয়েছে। নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান পুরো মাস জুড়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর রহমত লাভের চেষ্টা করবেন তারা। রোজার প্রথম দিন থেকে বন্ধ থাকবে সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। বুধবার সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী 8 মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। নতুন সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিন আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসে প্রথম দিন থেকে স্কুল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়। বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে। নতুন তালিকা অনুযায়ী পহেলা রমজান থেকে 26 মার্চ পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। এদিকে রোজার সময় কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই হয়েছিল। সরল ক্রেতাদের সহজেই বোকা বানিয়ে পচা খেজুর তরতাজা করে বিক্রি করছেন এক শ্রেণীর অসাধু বিক্রেতারা। তাদের কৌশল বাংলাভিশনের ক্যামেরায় ধরা পড়ে যায়। বিক্রেতাদের সহজ স্বীকারোক্তি, দাম ভালো পেতেই এই অসাধু উপায় অবলম্বন। অন্যদিকে বাজারে এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 100 টাকা পর্যন্ত। এতে ক্ষোভ বাড়ছে অসহায় ক্রেতাদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। ক্রেতার পছন্দ চকচকে খেজুর, তাই বিক্রেতাদের এই নতুন কৌশল। হাতে সরিষার তেল মেখে নষ্ট ও পুরাতন খেজুরকে এভাবেই রূপ দিচ্ছেন নতুনত্বের। তবে প্রশ্ন ছিল এই অসাধু উপায় অবলম্বনের কারণ কি? বিক্রেতার সরল উত্তর, তাতে নাকি দামও ভালো পাওয়া যায়। এটা মিতে ধরেন না, আমরা সিটিমারের মধ্যে দিয়ে দিই আর কি, সিটিমারের মধ্যে খালি একটা সিটিমারের আছে ওটা মধ্যে দিয়ে আর কি, বুঝছেন? ওটা আমি বিক্রি করি না, ওটা আমরা আপাতত বদ্ধ করে দিচ্ছি। কি দাও এটা, কেন দাও? ওটা দিলে একটু মানে ঝরঝর করে, একটা মানে কালারটা সুন্দর দেখা যায়, এই কারণে দিই আর কি, বুঝছেন? আমরা ইনটেক বেচতে গেলে ঝামেলা, মানে কি এমকা উমুকা হাজার কথা বলা লাগে। এখন আর কোনো কথা বলা লাগবো না, এখন সৌন্দর্য লাই সবাই পাগল, কিন্তু সৌন্দর্যের ভিতরে তো কত ঝামেলা এটা তো পাবলিক বুঝতে জানি না। মানে সৌন্দর্য বাড়াতে গিয়ে এই যে হাত দিয়ে আপনি হাইজিন মেনটেন না করে এটাকে সুন্দর করতেছেন, এটাকে কি বলবেন? এটা তো আমরা কোনো খারাপ জিনিস দিয়ে মিক্স করি না, বা পানি জাস্টলি ভালো পানি দিয়ে আমরা এটা মিক্স করি। রমজান এলেই খেজুরের চাহিদা বাড়ে কয়েক গুণ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। এর জন্য সিন্ডিকেটকেই দুষলেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা। খেজুরের পাশাপাশি সব ধরনের ফলের দামও বেড়েছে কেজিতে 1 থেকে 150 টাকা পর্যন্ত। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বড় খেজুর বলতেছে উনি, বড় কত বললেন কাকা? এই যে 400 350 নিম্ন খেজুর এগুলা। গত বছর এগুলা ছিল 200,
এবার 200 বা 250 ভালো না, এবার তো মনে করেন দাম বাড়তি, অনেক বাড়তি দাম। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এটা কেন আমাদের দেশে মানুষের অন্য কান্ট্রিতে 1 কেজির থেকে 100 গ্রাম বেশি দেয় রোজার জন্য, আমাদের তো দেশে তো বেশি তো দেয় না, তারা ডবল দাম। সিন্ডিকেট বাজার বুঝেন না, এখন ওরা যা কয় দেশে তাই চলে, এসব কিছু করার নেই। 1200 টাকা খেজুর, 1800 টাকা দাম, 600 টাকা বাড়ছে কার্টনে। ধনী তো খাইতে যাই 200টা ফল খাইতে পারে, গরিব তো একটা নির্মম যারা আছে এরা তো একটা ফল তো এক রীতিমোহ দেওয়ার মতো তুলনা হবে না। আনা 520, আঙ্গুর 420, আর এটা 330 কমলা। এদিকে রমজানকে পুঁজি করে কাঁচা বাজারে ইফতারের উপাদানের দামেও আগুন। অস্বাভাবিকভাবে বেড়েছে লেবু, শসা আর বেগুনের দাম। ক্রেতাদের এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। আরে শয়তান তো সারা জীবন বাইরেই থাকে, শুধু রোজার সময় চলে যায়, বাসা বাড়িতে থাকে না। এই শয়তান সব রোজার ব্যবসায় আইসা পড়ে। এই জন্যই রোজার বাজার যত দাম বৃদ্ধি এই শয়তানের কারণেই। শয়তান সব এখন বাজারে, বাসা বাড়িতে নাই। আমি আসছিলাম হলো লেবু কেনার জন্য, এক হালির দাম চাইলে 100 টাকা, কারণ বাজারে 100 টাকা হলে মানে লোকালি গ্রাম মহল্লার মধ্যে হবে মিনিমাম 150 টাকা। বাগানে মাল কম, গাছে ফলন কমাইছে, এজন্য দাম বেশি। অফসিজন না কিনলে কিছু না, অনেক বাসাতে কইছে এটি আনতে, আমি নিতেছি, কি করবো, দাম তো আর বাসায় জানে না কোনটা কয়টা। তবে এখনও স্থিতিশীল ইফতারের অন্যতম উপাদান ছোলা বুটের দাম। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। টি-20 বিশ্বকাপ 21 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার 8-এর সুপার লড়াই। সেখানে গ্রুপ 1-এ লড়বে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ 2-এ লড়বে শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রথম রাউন্ডে 40 ম্যাচের মধ্যে 37টি ম্যাচ শেষ হয়েছে। তাতেই 4 গ্রুপ থেকে সুপার 8-এর 8 দল চূড়ান্ত হয়েছে। প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিদায় ছিল বড় ঘটনা, আর অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে গ্রুপ বি থেকে জিম্বাবুয়ের সুপার 8-এ উন্নীত হওয়া দেশটির ক্রিকেট দলের জন্য বড় সাফল্য। প্রথম রাউন্ডে নবাগত ইতালি, নেপাল সহ নামিবিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ওমান, আমিরাতের মতো দেশগুলো ক্রিকেটে উন্নতির চিত্র তুলে ধরলেও বড় কোনো আপসেট ঘটাতে পারেনি। 21 ফেব্রুয়ারি সুপার 8-এ প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। কলম্বোতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। পরের দিন 22 ফেব্রুয়ারি পাল্লেকেলেতে দুপুর 3:30টায় শ্রীলঙ্কা লড়কে ইংল্যান্ডের বিপক্ষে এবং সন্ধ্যা 7:30টায় আহমেদাবাদে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সুপার 8-এ প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে। এই পর্বে মোট ম্যাচ 12টি। গ্রুপ 1-এর ম্যাচগুলো হবে ভারতে, আর গ্রুপ 2-এ 6টি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। সেখানে 2 গ্রুপের শীর্ষ 4 দল উঠবে সেমিফাইনালে। 2টি সেমিফাইনাল হবে 4 ও 5 মার্চ, ফাইনাল হবে 8 মার্চ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছে সরকার। সরকারের প্রতি সবার অধিকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানালেন বাবা মায়ের সমাধিতে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে 180 দিনের রোডম্যাপ। প্রথম কর্মদিবসে সচিবালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। শুরু হলো সংযম সাধনার মাস পবিত্র রমজান। তারাবির নামাজে মুসল্লিদের ভিড়। প্রথম দিন থেকেই বন্ধ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।